নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 20শে আগস্ট 2026, 2রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। হসলা রেডিও থেকে আজকের সংবাদ পাঠে আরামবাগ থেকে শ্যামলী বসু। হসলা রেডিওতে সবাইকে সান্ধ্যকালীন অভিনন্দন ও শুভেচ্ছা। হসলা সংবাদ। হসলা শ্রদ্ধার কর্মকাণ্ডের একটি প্রতিবেদন। গত 17ই আগস্ট হসলা শ্রদ্ধার পক্ষ থেকে আসামে বন্যা কবলিত 100টি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হলো কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং প্রয়োজনীয় খাদ্য। দূর থেকেও এই মানবিক কাজে যুক্ত থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়। আসাম শ্রদ্ধা ভলেন্টিয়াররা এই আন্তরিকভাবে আনন্দের সঙ্গে এই কাজ করে দেখালো। এই ভলেন্টিয়ারদের অন্তর থেকে কৃতজ্ঞতা আর আশীর্বাদ জানাই। এই রকম হসলা শ্রদ্ধা প্রতিনিয়ত করে চলেছে মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করার কার্যগুলি। স্বয়ং ঈশ্বরই করিয়ে নিচ্ছেন হসলা শ্রদ্ধার পক্ষ থেকে। আসছি খবরের শিরোনামে। বন দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি, আয়ুষ্মান কার্ড সেলুলাইটিসের চিকিৎসা বৃদ্ধার, ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, বন্যার ত্রাণে সারা জীবনের সঞ্চয় দিলেন শতায়ু, নারীদের জন্য পৃথক থানার প্রস্তাব রেল পুলিশে। সব শেষে থাকবে খেলার খবর, আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। বন দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা, অক্টোবর থেকে কার্যকর। কলকাতা। বন দপ্তরের কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সবুজ স্বাধীনতা শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে বন দপ্তরের বিভিন্ন বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। এদিন মোহরকুঞ্জে বন দপ্তরের তরফে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ফরেস্ট রেঞ্জার রয়েছেন 500 জন, তাদের মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও বিট অফিসার রয়েছেন 500 জন, তাদেরও মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি ফরেস্ট গার্ড রয়েছেন 650 জন, তাদের মাসিক বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন বন সহায়করা মাসে পেতেন 10,000 টাকা, তাদের 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। সবার বেতন বৃদ্ধি কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশির হাওয়া বন বিভাগে। প্রায় 1500 জন বন সহায়ক ও বিভিন্ন অফিসারদের বেতন বৃদ্ধির ঘোষণায় বনমন্ত্রী মনোজ ওরাও বলেন, বাংলায় মাত্র 100 দিন হলো বিজেপি সরকার, কিন্তু এই কদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যুগান্তকারী পদক্ষেপ নিলেন। এদিন যেখানে অনুষ্ঠান হয়েছে সেই জায়গাটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। মুখ্যমন্ত্রী নিজে একটি নারকেল গাছ রোপণ করেন। তার বিধানসভা কেন্দ্রে একদিনে 500,000 গাছ রোপণ করা হয়েছে। এছাড়া সবুজ স্বাধীনতা শীর্ষক কর্মসূচিতে রাজ্যব্যাপী একদিনে 50 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। এবছরে 10 কোটি আর আগামী বছর 20 কোটি গাছ রাজ্য জুড়ে লাগানো হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বনমন্ত্রী। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, গাছ লাগিয়ে শুধু ছবি তুললেই হবে না, যে গাছটি লাগানো হচ্ছে তার রক্ষণাবেক্ষণ করতে হবে কমপক্ষে 2 থেকে 3 বছর। কংক্রিটের জঙ্গল থেকে সিটি অফ জয় কলকাতার ফুসফুস বাঁচাতে হবে। আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ সহ বিভিন্ন দপ্তরের সচিব, বিধায়ক, প্রশাসনিক আধিকারিক ও সমাজের বিশিষ্টরা। নারীদের জন্য পৃথক থানার প্রস্তাব রেল পুলিশের। দূরপাল্লার বা লোকাল ট্রেনে মহিলাদের উপর অপরাধ ঘটলে জিআরপি থানার অভিযোগ জানাতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় অভিযোগকারিণীদের। এমনও অভিযোগ ওঠে, মহিলার বয়ান নিতে গড়িমসি করছে রেল পুলিশ। মহিলা অফিসারদের অভাবে তদন্ত ঠিকমতো এগোয় না। মহিলা গঠিত অপরাধের তদন্তে যাতে কোনো গাফিলতি না থাকে তার জন্য আলাদা মহিলা থানা গড়তে চাইছে রেল পুলিশ। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি প্রস্তাব নবান্নে গিয়েছে বলে খবর। মহিলা ঘটিত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য।
এই ধরনের অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে থানাগুলিকে। মহিলারা এসে যাতে অভিযোগ করতে পারেন সেই জন্য প্রতিটি থানায় চালু হয়েছে মহিলা হেল্প ডেস্ক। ঘটনা লিপিবদ্ধ হওয়ার পর কী ব্যবস্থা নেওয়া হলো সেটিও জানাতে হবে অভিযোগকারিণীকে। একই সঙ্গে মহিলা ঘটিত অপরাধের তদন্ত করার জন্য তৈরি হয়েছে মহিলা থানা, কিন্তু রেল পুলিশে কোনো মহিলা থানা নেই, অথচ রেলে মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন রেল পুলিশের কর্তারা। মহিলা থানার অভাবে ট্রেনে ঘটে যাওয়া ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনার তদন্ত ঠিকমতো হয় না। সে কথা মাথায় রেখেই হাওড়া, শিয়ালদা, খড়গপুর ও শিলিগুড়ি মিলিয়ে 4টি রেল পুলিশ জেলার 4টি মহিলা থানা গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর। রেল পুলিশের সদর দপ্তরে এই থানাগুলি তৈরি করা হবে। অভিযোগকারিণী এখানে এসে সরাসরি অভিযোগ করতে পারবেন, তার ভিত্তিতে হবে তদন্ত, পরে সমস্ত জিআরপি থানার অধীনে একটি করে মহিলা থানা গড়ে তোলার ভাবনা চিন্তা রয়েছে। একই সঙ্গে জিআরপিতে সাইবার জালিয়াতির একাধিক অভিযোগ জমা পড়ে, কিন্তু প্রশিক্ষিত পুলিশকর্মী ও পরিকাঠামো না থাকায় সাইবার অপরাধের তদন্ত ঠিকমতো এগোয় না। এই সুযোগে প্রতারণার টাকা সরিয়ে ফেলে দুষ্কৃতীরা। এই কেসগুলি সিআইডি বা সাইবার ক্রাইম উইংসে দিয়ে দিতে হয় তদন্তের জন্য। সাইবার অপরাধের তদন্ত ঠিকমতো করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন 4টি সাইবার থানা তৈরির প্রস্তাবও গিয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হয়ে গেলে তা দ্রুত বাস্তবায়িত হবে বলেই আশাবাদী রেল পুলিশের কর্তারা। আসছি পরের খবরে। বন্যার ত্রাণে সারা জীবনের সঞ্চয় দিলেন শতায়ু। গুয়াহাটি। অসমের বন্যার ত্রাণে সাহায্য কে দেবে, কিভাবে দেবে, কার হাতে দেবে, কতজনকে সাক্ষী রেখে দেবে তা নিয়ে প্রচার প্রতিযোগিতা, টানাপোড়েন, রাজনীতি তুঙ্গে। সেই আবহেই নীরবে শতবর্ষের ভারে নুব্জ শরীর কিন্তু অটল জেদকে সঙ্গী করে এক বৃদ্ধা হাজির হয়ে যান শিবসাগরের জেলা শাসকের দপ্তরে। কর্মীরা ভেবেছিলেন তিনি হয়তো সাহায্য প্রার্থী, কিন্তু জেলা শাসকের সামনে পৌঁছে নিজের ঝুলি উপুর করে দিয়ে 103 বছর বয়সী কনকলতা দাস জানালেন তাঁর সারা জীবনের সঞ্চয় নিয়ে এসেছেন বন্যার্তদের জন্য। শোনিতপুরের জেলার সিরাজুলি মাঝরইমারি গ্রামের বাসিন্দা কনকলতার জন্ম যখন হয়েছিল, দেশ অসহযোগ আন্দোলনের পথে পা বাড়িয়েছে। এরপরে ধাপে ধাপে স্বাধীনতা দেখেছেন তিনি, দেখেছেন দেশভাগ, দেখেছেন ঘরের দরজায় চীনা সেনার কড়া নাড়া, রাজ্যে উগ্রপন্থার উত্থান পতন, অসম আন্দোলন, বহু রাজনৈতিক পালাবদলের সাক্ষী শতাব্দী প্রাচীন কনকলতা দাস শিবসাগরে নজিরবিহীন বন্যার তাণ্ডব দেখে স্থির থাকতে পারেননি। শিবসাগরের আম্বুরি চা বাগান এলাকার বন্যার্তদের দুর্দশা দেখে সব সঞ্চয় জড়ো করে নিজের বাড়ি থেকে 2 শতাধিক কিলোমিটার দূরে শিবসাগর পাড়ি দেন তিনি। আমগুড়ি বাগানে বন্যায় ক্ষতিগ্রস্ত 77টি পরিবারকে এককালীন 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের জন্য জেলাশাসক মুদুল যাদবের হাতে টাকা তুলে দেন কনকলতা। অভিভূত জেলাশাসকের পদমর্যাদার তোয়াক্কা না করে পা ছুঁয়ে আশীর্বাদ নেন কনকলতাও তাকে মানব সেবায় আদর্শে অটল থাকতে বলে আশীর্বাদ করেন। জেলাশাসক বলেন, শতায়ু পেরিয়েও মানুষের পাশে দাঁড়ানোর এই আবেগ, দায়িত্ববোধ, নিঃস্বার্থ মানসিকতা সমাজের কাছে এক অনুপ্রেরণা। অসম, গোলাঘাট, শিবসাগর ও নগাঁও, বিশ্বনাথ ও জোরহাটে এখনও বন্যা চলছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা 105। ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। নয়াদিল্লি। ফাঁসির প্রথা বন্ধ হোক, পরিবর্তে প্রাণদণ্ডপ্রাপ্ত অপরাধীর শিরায় প্রাণঘাতী ইঞ্জেকশনের মতো কোনো অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক সাজা কার্যকরের পদ্ধতি চালু করা হোক। এ সংক্রান্ত একটি আবেদন মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র চাইলে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ফাঁসির বর্তমান প্রথা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতেই পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এদিনের রায় বাধা হবে না। আদালত বলেছে, প্রাণদণ্ডপ্রাপ্ত বন্দির মর্যাদা অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় যন্ত্রণা কমানোর অন্য কোনো বিকল্প পদ্ধতি ভালোভাবে কাজ করে কি না তা খতিয়ে দেখা যেতে পারে।
প্রাণদণ্ডের স্বীকৃত প্রথা হিসেবে ফাঁসি বন্ধের আর্জি জানিয়ে 2017 সালে একটি আবেদন পেশ করেছিলেন প্রবীণ আইনজীবী ঋষি মালহোত্রা। ফাঁসির পরিবর্তে হিসাবে শিরায় প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি চালনা, বিদ্যুৎপৃষ্ট করা বা গ্যাস চেম্বারের মতো অপেক্ষাকৃত কম যন্ত্রণাদায়ক প্রথা চালুর প্রস্তাব দিয়েছিলেন তিনি। মালহোত্রার বক্তব্য, প্রাণদণ্ডপ্রাপ্ত বন্দীকে অন্তত একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। সে ফাঁসি চাইছে না প্রাণঘাতী ইঞ্জেকশনের মতো অন্য কোনো পন্থা। 2023 সালের মার্চে সুপ্রিম কোর্ট বলেছিল, ফাঁসি কার্যকর করা কম যন্ত্রণাদায়ক কিনা তা খতিয়ে দেখতে আদালত একটি বিশেষজ্ঞ কমিটি গড়ার কথা বিবেচনা করতে পারে। প্রাণদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে কেন্দ্রের কাছে উন্নততর তথ্য চেয়েছিল সর্বোচ্চ আদালত। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, প্রাণদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে আইন বিভাগকে কোনো নির্দেশ আদালত দেবে না। এর আগে 2018 সালে কেন্দ্র ফাঁসি প্রদানের আইনি বিধির পক্ষেই জোরালো সওয়াল করেছিল। সরকারের বক্তব্য ছিল, প্রাণঘাতী ইঞ্জেকশন বা গুলি চালনার মতো পদ্ধতি মোটেও কম যন্ত্রণাদায়ক নয়। পরের খবরে আসছি। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। আয়ুষ্মান কার্ডে সেলুলাইটিসের চিকিৎসা বৃদ্ধার। আয়ুষ্মান কার্ড নিয়ে সোমবার রাতে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এক বৃদ্ধা। তার সেলুলাইটিস ডায়াবেটিসের জন্য তৈরি হওয়া ক্ষত হয়েছে। ওই নার্সিংহোমের কর্ণধার দীপক দাস জানান, স্বাস্থ্যসাথী কার্ডে এর চিকিৎসা হয় না, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাঞ্চ করে দেখা যায় এই কার্ডে সেলুলাইটিসের চিকিৎসার খরচ দেওয়া হবে। সে কারণে মহিলাকে ভর্তি করানো হয়েছে। লীলা দেবনাথ নামে বছর 62 ওই মহিলার বাড়ি নদিয়ার নবদ্বীপে। তার ছেলে রবীন্দ্র বাউরিয়ার বেসরকারি সংস্থায় স্বল্প বেতনের কাজ করে। তিনি বলেন, আমাদের পারিবারিক আর্থিক সংকট রয়েছে। অন্তর্দয় রেশন কার্ড থাকায় আবেদন করে আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছি। মায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে বাউরিয়ায় নিয়ে এসেছি। তবে এই হাসপাতালে মাকে ভর্তি করানোর আগে বেশ ঝামেলা পোহাতে হয় রবীন্দ্রকে। তিনি বলেন, ওয়েবসাইট দেখে প্রথমে আমি উলুবেড়িয়ার 2টি নার্সিংহোমে মাকে নিয়ে যাই। মায়ের আধার কার্ডের সঙ্গে চোখের মণি না মেলায় তারা আয়ুষ্মান ভারত কার্ডে ভর্তি নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত এখানে এনে মাকে ভর্তি করায়। রবীন্দ্র জানান, তাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তবে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার পরে সেই কার্ড বন্ধ হয়ে গিয়েছে। আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসার সুযোগ পেয়ে খুশি রবীন্দ্র বলেন, এই কার্ডের জন্য মায়ের চিকিৎসার সুযোগ পেলাম, না হলে সমস্যায় পড়তাম। যে হাসপাতালে লীলা ভর্তি হয়েছে তার এক কর্তা জানান, কোনো রোগের চিকিৎসা আয়ুষ্মান ভারত কার্ডে হবে সে বিষয়ে কোনো তালিকা দেওয়া হয়নি। যে মহিলা ভর্তি হয়েছেন তার কার্ডটি পাঞ্চ করে তবেই জানা গিয়েছে যে তিনি যে রোগ নিয়ে এসেছেন তার চিকিৎসা হবে কিনা। তাতে রোগী ভর্তি করাতে দেরি হচ্ছে। একই কথা জানিয়েছেন উলুবেড়িয়ার একাধিক নার্সিংহোম কর্তৃপক্ষ। জেলা স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, আয়ুষ্মান কার্ডের ব্যবহার পুরোদমে চালু হলে ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করে দেওয়া হবে। আসছি খেলার খবরে। ফাইনালি পাখির চোখ গিলের। প্রত্যাশা মতোই শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারালো ভারত। লাল বলে এই সাফল্য পেয়ে উৎসবের মেজাজে ভারতীয় শিবির। কোচ গম্ভীরের মুখে ধরা পড়েছে হাসি। উচ্ছ্বাস চাপা থাকেনি ক্যাপ্টেন শুভমন গিলের। শ্রীলঙ্কাকে গল টেস্টে হারানোর সুবাদে ভারত 12 পয়েন্ট পেল, যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথ খোলা রইল টিম ইন্ডিয়ার কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি ম্যাচ ধরলে মোট 8টি টেস্ট বাকি টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডে খেলতে হবে 2টি। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টেস্ট। এই মুহূর্তে পয়েন্ট পার্সেন্টেজে ভারত 5 নম্বরেই রয়েছে। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে মনোবল বাড়িয়ে নেওয়া জরুরি ছিল। সেই লক্ষ্যে গম্ভীরের ছেলেরা অনেকটাই সফল। গিল বলেছেন, আমাদের একমাত্র লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা, তাই এই জয়টা জরুরি ছিল। খুব তৃপ্তিদায়ক সাফল্য। আবহাওয়ার কারণে একটু চিন্তায় ছিলাম, তবে দল হিসেবে আমরা দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে।
বিশেষ করে বল হাতে সুথারের প্রশংসা করতেই হবে। ব্যাটার দেবদত্ত পাত্তিক্কালও ৩ নম্বরে নেমে দায়িত্ব পালনে সফল। তবে দ্বিতীয় ইনিংসে ভারত ১৯৩ রানে অল আউট হয়, সেটা অবশ্যই চিন্তায় রাখবে কোচ গৌতম গম্ভীরকে। তবে গিলের বক্তব্য, এই পিচে ব্যাট করা সহজ ছিল না। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সেই কারণে আমরা চিন্তিত নই। আজকের আবহাওয়ার খবর। সাধারণত মেঘলা আকাশ, ২-১ পশলা হালকা ও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৯৯%, বৃষ্টিপাত ১৫.১ মিলিমিটার। নমস্কার, আজকের খবর এখানেই শেষ করলাম।